দেশে করোনায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো, আক্রান্ত ৬০,০০০-এর বেশি। পাবনায় ঘরের ভেতর স্বামী স্ত্রী মেয়েকে কুপিয়ে হত্যা, ৮ জেলায় ১১ মরদেহ। বৈদেশিক মুদ্রা রিজার্ভ $৩৪ বিলিয়ন ছাড়ালো, দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশে। সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬০,০০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় প্রায় ১৪,০০০ নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৮২৮ জন। একই সময়ে আরও ৩০ জনের মৃত্যুতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮১১। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এসব তথ্য। করোনা ভাইরাস শনাক্তের ৮৯তম দিনে বাংলাদেশ। এরই মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩,৭২,০০০-এর বেশি নমুনা। আর মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬০,৩৯১। নমুনা পরীক্ষার জন্য নতুন করে যুক্ত হয়েছে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। তবে কারিগরি ত্রুটির কারণে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে পারেনি দুটি ল্যাব। শুক্রবার দুপুরের আগের ২৪ ঘন্টায় ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৪,০৮৮ নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২,৮২৮ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত ৬০,৩৯১ জন। শনাক্তের হার ২০.০৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ পর্যন্ত সুস্থ ১২,৮০৪ জন। করোনায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ৭ জন। সবার বয়সই ৪০-এর বেশি। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৭ জন, বাকিরা বাড়িতে। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ ৩ জন, ৪১ থেকে ৫০ ৭ জন, ৫১ থেকে ৬০ ১১ জন, ৬১ থেকে ৭০ ৬ জন, ৭১ থেকে ৮০ ২ জন এবং ৮১ থেকে ৯০ ১ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগের ১ জন, রংপুর বিভাগে ১ জন। ২৫টি বেসরকারি প্রতিষ্ঠানকে নমুনা পরীক্ষার অনুমতি দেওয়া হলেও কাজ শুরু করতে পারেনি সবগুলো। বেসরকারিভাবে এ পর্যন্ত আমরা ২৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছি, তবে এখনও ২৫টি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে নাই। তারা অনুমতি নিয়েছেন এবং তারা প্রক্রিয়াধীন আছেন কার্যক্রম শুরু করার জন্য। দেশে মোট করোনা শনাক্তের ৭১% পুরুষ ও ২৯% নারী। আর করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন যাদের বয়স ৬০ ঊর্ধ্ব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর ক্রান্তিকালেও শুক্রবার ছুটির দিন বন্ধ রাজধানীর বেশিরভাগ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ। এতে নমুনা দিতে এসে ফিরে গেছেন অনেকেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে লোকবল সংকটের কারণে একদিন বন্ধ রাখতে হচ্ছে তাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথে এই ব্যক্তি এসেছেন ভোলা থেকে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা শুরু করতে করোনা পরীক্ষার ফলাফল প্রয়োজন। তবে বুথ বন্ধ থাকায় নমুনা দিতে পারেননি তার স্ত্রী। গতকালকে পিজিতে আসার পর বলছে যে এটা বক্ষবিধিতে নিয়ে যান। ওইখানে যাওয়ার পর ওইখান থেকে রিপোর্ট লিখে পাঠাইছে এটা করোনা পরীক্ষার জন্য, নচেত তারা ভর্তি নেবে না। রোগীর অবস্থা খুবই খারাপ। তার মতো আরও অনেকে ছুটির দিনে নমুনা দিতে এসে ফিরে গেছেন। যে মহামারীর মধ্যে তাদের বন্ধ রাখাটা ঠিক না, কারণ অনেক মানুষ আসতে পারে নাই বিভিন্ন কাজে, কিন্তু আজকে ছুটির দিন, ছুটির সময় সবাই একটা লোকজন কম থাকতে পারে, তার জন্য লোকজন আসতেছে। করোনার নমুনা সংগ্রহ সহজ করতে ব্র্যাকের ৩১টি সহ রাজধানীতে বুথ ৩৯টি। তবে শুক্রবার বন্ধ সবকটি। তবে ছুটির দিনেও খোলা ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল হাসপাতাল সহ সরকারি বুথগুলো। অন্যান্য বুথ বন্ধ থাকায় এসব জায়গায় ভিড়ও বেশি, সেই সঙ্গে সিরিয়াল না পাওয়া ও দীর্ঘ সময় অপেক্ষা করার ভোগান্তি। আমার একটু জ্বর ভাব আছে সামান্য, আর হালকা গলা ব্যথা, আর কি গতকাল ঠান্ডা লাগছে। যখন লাইনটা কিউ করে তখন দেখা যায় যে ওই 10 জন এসে আবার যখন ঢুকতে যায় লাইনে, ঢুকলে তখন পিছনে যারা থাকে তারা প্যানিক হয়ে যায়, তখন আসলে গ্যাঞ্জামটা হয়। এখানে ওনারা আসলে কোনো ওই যে সিকিউরিটি লোক যারা আছে এরা এগুলো মেনটেনই করতেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুক্রবার বুথ বন্ধ রাখলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। পানি, বিদ্যুৎ,
খাদ্য, হাসপাতাল, কবরস্থান কখনোই বন্ধ হতে পারে না, তেমনি নমুনা সংগ্রহের এই বুথ কখনোই বন্ধ হতে পারে না। সপ্তাহে 7 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা উচিত। ব্র্যাক বলছে লোকবল সংকটের কারণে শুক্রবার নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হচ্ছে, আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিকল্প উপায় ভাবা হচ্ছে। খুব সীমিত লোক দিয়ে আমাদেরকে কিন্তু বুথগুলো চালাতে হয়, এবং তাদেরকে একদিন যদি ছুটি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়বেন। এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বুথগুলো কিন্তু ডিসইনফেক্ট করতে হয়, মানে হলো জীবাণুমুক্ত করতে হয়। করোনা টেস্টের জন্য আমাদের ল্যাবগুলো যেগুলো আছে ঢাকা এবং ঢাকার বাইরে সব মিলে আমাদের 51টা ল্যাব আছে। ব্র্যাকের যে বুথগুলো সেটা শুক্রবার দিন বন্ধ থাকে, যেহেতু ওনাদের লোকবলের কিছুটা সংকট আছে, যার ফলে শুক্রবার দিন একটা দিন বন্ধের দিন তারা বন্ধ রাখে, কিন্তু বাকি টাইম কিন্তু সবসময় চালু থাকে অন্যান্য দিনগুলোতে শুক্রবার ছাড়া। আমাদের ল্যাবগুলো কিন্তু চালু আছে, কয়েকটি ল্যাব শুক্রবার দিন বন্ধ থাকে, বাকি ল্যাবগুলো আমাদের চালু আছে। সপ্তাহে 7 দিন করোনার নমুনা সংগ্রহে সব বুথ চালু রাখার পাশাপাশি টেস্ট বাড়ানোর উপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর 48 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাকালে শুক্রবার ভোরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মোহাম্মদ নাসিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। রক্তচাপজনিত সমস্যা নিয়ে 1 জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেয়ার পরিকল্পনা চলছিল, কিন্তু শুক্রবার ভোরে হঠাৎ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। কয়েক বছর আগেও তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। সকাল 10টার দিকে শুরু হয় নাসিমের জরুরি অস্ত্রোপচার। প্রায় 2.5 ঘন্টার অপারেশন শেষে চিকিৎসক রাজিউল হক জানান নাসিমের অবস্থা স্থিতিশীল। উনি রিকভার করে গেছিলেন। আজকে ওনাকে আইসিইউ থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে যাওয়ার কথা ছিল আর কি, আজকে সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে হঠাৎ করে স্ট্রোক, যেটা আগেও একবার এই স্ট্রোকটা হয়েছিল ডান দিকে, এবার হয়েছে বাম দিকে। তো সেই কারণে এই কোভিডের সাথে না, কোভিড থেকে নিরাপদ আছে, কিন্তু নতুন করে এই যে ব্লিডিংটা হলো, স্ট্রোক হয়েছে, সেই জন্য উনি খারাপ হয়েছে। এর আগে রাতে নাসিমকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। সিএমএইচের অ্যাম্বুলেন্স আসলেও অবস্থার অবনতি হওয়া স্থানান্তর সম্ভব হয়নি। মোহাম্মদ নাসিমের ছেলে জানান, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমার বাবার যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, ডাক্তাররা যে রেকমেন্ডেশন করেন সেই রেকমেন্ডেশন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন, এটা উনি বলেছেন আমাদের আজকে। তো আপনারাও সকলে এবং দেশবাসী আমার বাবার জন্য দোয়া করবেন, যেন বাবা এরকম একটি জটিল অবস্থা থেকে দ্রুত উত্তরণ হয়। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের মুখপাত্রও তিনি। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাসিম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনায় নিজ বাড়িতে বাবা, মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রংপুরে নিজ বাড়িতে প্রতিবেশী ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন আইনজীবী আসাদুল ইসলাম। এছাড়া 6 জেলায় আরও 7 মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার দিলালপুরে বাসায় 4 বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। 3 দিন ধরে বাসা থেকে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘর থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। রংপুরের নিজ বাড়িতে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন আইনজীবী আসাদুল ইসলাম। বগুড়ার শাহজাহানপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ মিস্টারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী আলপ শেখকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এছাড়া যশোর, শেরপুর, ফেনীতে একজনের করে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, নিজ বাড়িতে বাবা, মা এবং মেয়ে 3 জনকেই হত্যা করা হয়েছে, এর কারণ কি? পুলিশ কি জানিয়েছে আপনাদেরকে? আসলে কিন্তু এ বিষয়ে আমি কিন্তু কথা বলেছিলাম পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ ধারণা করছে যে কোনো ডাকাত দল হয়তো 3 থেকে 4 দিন আগে
বাড়ির পিছন দরজা ভেঙে ঘরে ঢুকে বাবা, মা এবং মেয়েকে কুপিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, এমনটি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু রাত 8:30টার দিকে রাজশাহী থেকে ফরেনসিক ইউনিটের সদস্যরা কিন্তু এই বাড়িতে পৌঁছার পরে কিন্তু তারা তদন্ত শেষে কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করে এবং লাশ এখন পাবনা জেনারেল হাসপাতাল মর্গে কিন্তু পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে যে অন্য কিছু যদি থাকে, কি কারণে বা কেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বিষয়টি কিন্তু তারা বেশ খতিয়ে দেখছেন এবং এই বিষয়টা নিয়েই আগামীকাল সকালে পুলিশ সাংবাদিকদের সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলে পুলিশ সুপার কিন্তু আমাদেরকে জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 2:30টার দিকে কিন্তু স্থানীয়রা ওই দোতলা, এটি বাসার নিচতলা থেকে কিন্তু তাদের জানালা দিয়ে গন্ধ বের হওয়ার ফলে কিন্তু জানালা দিয়ে তারা দেখতে পান যে বাবা, স্ত্রী এবং তার মা কিন্তু মা এবং সন্তান পড়ে আছে। এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু পুলিশকে জানায় এবং পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের 3 জনের কিন্তু মরদেহ উদ্ধার করে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। লিবিয়ায় 26 বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় 36 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন সিআইডির উপপরিদর্শক রফিকুল ইসলাম। গত রাতে 16 জনের বিরুদ্ধে একই থানায় মানব পাচার ও সন্ত্রাস দমন আইনে আরেকটি মামলা করেন এক ভুক্তভোগীর বাবা। এ নিয়ে লিবিয়া ট্র্যাজেডিতে মোট 4টি মামলা হলো। গেল 28শে মে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচারের শিকার 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর দেশের নানা জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি সিআইডি তদন্ত করবে। এখানে তারা 36 জন ট্রাভেল এজেন্সি এবং অজ্ঞাত কিছু নাম তারা এজাহারে উল্লেখ করেছে। এটা মামলার 4 তারিখ হচ্ছে আপনার 5। করোনার মধ্যেও এবারের ঈদ যাত্রায় 156টি দুর্ঘটনায় মারা গেছেন 185 জন, আহত 283 জন। লকডাউনের কারণে এবছর মাত্র 10% মানুষ ঢাকা ছাড়লেও দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত বছর তুলনায় বেশি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। অঘোষিত লকডাউন ও নানা নিষেধাজ্ঞায় ঈদযাত্রায় দেশের সড়ক দুর্ঘটনার সংখ্যা কম, কেননা মাত্র 10% মানুষ রাজধানী ছাড়েন। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় দুর্ঘটনার হার বেশি। ঈদযাত্রায় শুধু সড়কে 149টি দুর্ঘটনা ঘটেছে, রেল ও নৌপথ সহ 156টি। তবে সড়ক ছাড়া অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হলেও কেউ আহত হননি। যাত্রী কল্যাণ সমিতির দেয়া তথ্য মতে যানবাহনের 35.74% মোটরসাইকেল, 28.98% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি, 12.07% কার, মাইক্রো জিপ, 8.21% অটোরিকশা, 7.72% ব্যাটারি রিকশা, ভ্যান, সাইকেল, 6.28% নসিমন, করিমন, ট্রাক্টর, লেগুনা, মাহিন্দ্র ও 0.97% বাস এসব দুর্ঘটনায় জড়িত ছিল। ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার নির্মাণের জন্য যে ধরনের অর্থ ব্যয় হচ্ছে, প্রশিক্ষণের জন্য আমাদের সেই জন্য একেবারে নজরদারি নেই। একটা ফ্লাইওভারের টাকায় যদি একটা জাতীয় পর্যায়ের যে চালক প্রশিক্ষণের ট্রেনিং সেন্টার হতো, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি সড়ক যোগাযোগ সেক্টরে বিশৃঙ্খলা থেকে আমরা অরাজকতা থেকে বেরিয়ে আসার একটি ধাপ এগোতে পারতাম। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা 25 মে। এদিন 20টি সড়ক দুর্ঘটনায় 21 জন নিহত ও 48 জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা 24 মে। এদিন 6টি সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত ও 2 জন আহত হন। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি 45 জন গাড়ি চালক হতাহত হয়েছেন। এরপরেই 28 জন পথচারী, 27 জন পরিবহন শ্রমিক, 24 জন শিশু ও 19 জন শিক্ষার্থী। তো শুধুমাত্র 10% যাতায়াতেই অন্যান্য বছরের মতোই প্রায় সমান অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তার মানে এটা বলার সুযোগ নাই যে অ্যাক্সিডেন্ট শুধুমাত্র যাতায়াত বেশি হলেই সংঘটিত হয়। অর্থাৎ আমাদের এই তথ্যপত্র থেকে আমরা দেখতে পারি যে যাতায়াত কম হওয়ার পরেও যখন আমার দুর্ঘটনার মাত্রাটা বেশি হয়েছে, অর্থাৎ আমাদের সিস্টেমেই কিছু ত্রুটি রয়ে গেছে, ব্যবস্থাপনাতে কিছু ত্রুটি রয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছেন। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ $34 বিলিয়ন ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসেবে ৩রা জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ছিল $34.23 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এর আগে সর্বোচ্চ রিজার্ভ ছিল 2017 সালের 5 সেপ্টেম্বর 33.68 বিলিয়ন। এরপর গত আড়াই বছরে রিজার্ভ $31.50 বিলিয়ন থেকে $33.46 বিলিয়ন মধ্যে ওঠানামা করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্য কম হলেও উন্নয়ন সহযোগীদের সহায়তা আশায় রিজার্ভের পরিমাণ বেড়েছে। ডিসেম্বর নাগাদ বাজারে আসতে পারে অক্সফোর্ডের করোনার টিকা। পরীক্ষামূলক প্রয়োগের ফল আসবে আগস্টে। তবে এখনই 200 কোটি ডোজ উৎপাদনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সুইডিশ ঔষধ উৎপাদন প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পঙ্কাল সারিওট জানিয়েছেন, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এই ব্যবসায়িক ঝুঁকি নিচ্ছেন তারা। করোনা সংক্রমণের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, নিরাপদ ও কার্যকর টিকা উদ্ভাবনে লাগবে 1 থেকে 1.5 বছর। এই সময় এই কাজে মনোনিবেশ করে চীন, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশ ও প্রতিষ্ঠান। তবে এ পর্যন্ত যে কোটি টিকার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে, সেগুলোর মধ্যে এগিয়ে অক্সফোর্ডের গবেষকদের তৈরি AZ-D1222। শুরুতে এই টিকাটি বানরের শরীরে করোনা সংক্রমণ ঠেকাতে না পারলেও সাফল্য পায় নিউমোনিয়া প্রতিরোধে। পরে বড় পরিসরে গবেষণায় অক্সফোর্ডের সঙ্গে যোগ দেয় অ্যাস্ট্রাজেনেকা। এখন ব্রাজিলে চলছে সে টিকার পরীক্ষামূলক প্রয়োগ, যার ফল জানা যাবে আগস্টে। তবে করোনার ভয়াবহতা বাড়তে থাকায় এখনই উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাসকাল সোরিওট। জানিয়েছেন, 200 কোটি ডোজ উৎপাদনে ভারতের সেরাম ইনস্টিটিউটের পাশাপাশি বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের 2টি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। 200 কোটি টিকার মধ্যে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য 40 কোটি ডোজ সরবরাহের পরিকল্পনা অ্যাস্ট্রাজেনেকার। বাকি 100 কোটি পাবে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলো। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাতে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। তবে শুটিং অঙ্গন আগে থেকে স্থবির 2 শীর্ষ কর্তার মতবিরোধে। মহাসচিব দুস্থ শুটারদের তালিকা করেছেন, সভাপতি সেটি মন্ত্রণালয়ে পাঠাননি। ফলাফল, ক্রীড়া প্রতিমন্ত্রীর করোনা সহযোগিতা তালিকা সব ফেডারেশনের খেলোয়াড়দের নাম থাকলেও নেই শুটিংয়ের কেউ। এমন পরিস্থিতির দ্রুত অবসান চান শুটাররা। ক্রিকেট ফুটবলের পর সম্ভাবনাময় ইভেন্টের তালিকায় শুটিংয়ের নাম সবসময় ছিল এবং আছে। আজ থেকে 3 দশক আগেই কমনওয়েলথ গেমস থেকে স্বর্ণ এসেছিল। 1990 অকল্যান্ড আসরে আতিক রিঙ্কি জুটির ওই সাফল্যের 12 বছর পর 2002 ম্যানচেস্টার গেমসে আসিফ আনেন আরেকটি স্বর্ণ। 2010, 14 আর 18 পরপর 3 আসরে 2টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ ওঠে আবদুল্লাহ হিল বাকির গলায়। 2018 সবশেষ আসরে রৌপ্য আছে শাকিলেরও। পাশাপাশি এসএ গেম শুটিং থেকেও নিয়মিত পদক আসে। অথচ এই সম্ভাবনাময় ইভেন্ট স্থবির হয়ে আছে ফেডারেশন সভাপতির খেয়ালি আচরণে। মহাসচিবের সঙ্গে মতবিরোধের খেসারত দিতে হচ্ছে শুটারদের। সবশেষ ক্রীড়া প্রতিমন্ত্রীর করোনা অনুদান সব ইভেন্টের খেলোয়াড়রা পেলেও পাননি শুটাররা। অথচ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ জানিয়েছেন, দুস্থ শুটারদের তালিকা তৈরি করা হলেও সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সভাপতির তালিকা আটকে দেওয়ার বিষয়টিকে দুঃখজনক বলেছেন দেশের তারকা শুটাররাও। দ্বন্দ্বের মধ্যে যদি এরকম আর্থিক সহায়তা যদি এরকম ডিক্লেয়ার হয়ে থাকে বা শুটাররা না পেয়ে থাকে, এটা তো আসলে সত্যি দুঃখজনক। ফেডারেশনও যেহেতু কোনো বেতন দেয় না কোনো শুটারদের, আবার কোনো স্পন্সরও নাই, তার অনেকেই নাই। শুটারদের পেলে অনেক শুটারদের অনেক ভালো হতো। এই বৈশ্বিক মহামারীতে এনএসসির দেওয়া যে সহায়তা, সেটা এখনো শুটারদের মাঝে এসে পৌঁছায়নি। আসলে এটা দুঃখজনক, কারণ এই টাকাটা কোনো না কোনো শুটারের হয়তো প্রয়োজন। কারো না কারো ফাইন্যান্সিয়াল সমস্যা থাকতেই পারে। এই টাকাটা যদি তাদের কারো না কারো হাতে যেত, তাহলে তারা হয়তো একটু হলেও উপকৃত হতো। গত 1 বছরে ফেডারেশনের শীর্ষ 2 কর্তার দ্বন্দ্বের জেরে ক্ষতিগ্রস্ত দেশের শুটিং। অথচ তার আগের 3-4 বছর দেশ বিদেশে শুটারদের পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। বিদেশি কোচ, ট্রেনিং এসব নিয়ে মহাসচিবের উদ্যোগ ছিল দৃশ্যমান।
আমাদের শুটিং ফেডারেশনের যে 2 শীর্ষ কর্মকর্তা আছেন তাদের যে দ্বন্দ্বটা বেশ কিছুদিন ধরে চলে আসতেছে, আলটিমেটলি এটার ইফেক্টটা শুটারদের উপরেই পড়বে, কারণ সবকিছুই শুটার কেন্দ্রিক হয়, কর্মকাণ্ডগুলো সব শুটার কেন্দ্রিকই ঘটবে। তো তাদের দুজনের ভিতরে যদি এই দ্বন্দ্ব চলতে থাকে তাহলে তাদের 2 ধরনের মতামত তৈরি হবে, যেটা শুটারদের জন্য আসলে ভালো কিছু বয়ে আনবে না। ব্যক্তিস্বার্থের কাছে দেশের শুটিংয়ে এভাবে স্থবির হয়ে পড়া ক্রীড়াক্ষেত্রে মূল স্পিরিটের সঙ্গে বেমানান। করোনার সময় অর্থনৈতিক কষ্টের মধ্যে থাকা খেলোয়াড়দের মন্ত্রণালয়ের বাইরেও স্ব ফেডারেশনের সহযোগিতার উদাহরণ ছিল চারদিকে। সেখানে শুটিং তার শীর্ষ কর্তার কারণে ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা থেকেই বঞ্চিত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী যুগে কেমন হবে ক্রিকেট? ঝুঁকি কমাতে একের পর এক আইনে পরিবর্তন আনছে আইসিসি। সবশেষ প্রস্তাবনা এসেছে কোভিড সাবস্টিটিউশনের কথা। আইসিসির এমন উদ্যোগ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। ঝুঁকি কমাতে সুনির্দিষ্ট কয়েকটি স্টেডিয়ামেই ম্যাচ আয়োজনের পরামর্শ দিচ্ছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। করোনা পরবর্তী সময়ে যে অনেক কিছু বদলে যাবে জানা ছিল। 3 জনের পরিবর্তে 5 বদলির আইন নিয়ে শুরু হয়েছে ফুটবল। ওলট পালটের বাইরে রাখা যাচ্ছে না ক্রিকেটকেও। ফুটবলের তুলনায় আপাতত কম শারীরিক খেলা মনে হলেও ঝুঁকির ব্যাপারে পিছিয়ে রাখার উপায় নেই ক্রিকেটকে। আইসিসির গবেষণায় ইতিমধ্যে প্রমাণিত, ম্যাচ চলাকালীন 100-র বেশি উপায়ে সংক্রমণের ঝুঁকিতে থাকবেন প্রতিটি ক্রিকেটার। সমাধান হিসেবে বায়োসিকিউর পরিবেশের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেটাতে অনেক খুঁত খুঁজে পাচ্ছেন সাবেকরা। তারপরও মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া ইসিবি। আইন পরিবর্তন করে হলেও আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। পুরো প্রক্রিয়ায় আইসিসিকে পাশে পাচ্ছে ইসিবি। ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে কোভিড সাবস্টিটিউটের প্রস্তাব আইসিসিকে দিয়েছে 3 লায়ন্স। ইতিমধ্যে পাওয়া গেছে সবুজ সংকেত। খুব শীঘ্রই হয়তো আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে উইকেটকিপার স্লিপ ব্যাটসম্যানের খুব কাছাকাছি অবস্থান করে, যেটা বেশ ঝুঁকিপূর্ণ। কেউ যদি আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে কোভিড সাবস্টিটিউটের ব্যবস্থা হয়তো করা যাবে। এ ব্যাপারে আইসিসি ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। খুব শীঘ্রই হয়তো একটা সিদ্ধান্ত পেয়ে যাব। বল শাইনিং আইনে পরিবর্তনের পর কোভিড সাবস্টিটিউট পাইপলাইনে অপেক্ষমান আরও কিছু সিদ্ধান্ত। ভ্রমণ জটিলতা এড়াতে ম্যাচ পরিচালনায় অগ্রাধিকার পাবেন স্থানীয় ম্যাচ অফিসিয়াল। আর্থিক মন্দা কাটাতে এন্ডোর্সমেন্ট আইনে আসছে শিথিলতা। ক্লোজ ডোর ম্যাচে প্রাপ্ত থাকছে স্থানীয় সমর্থন। সব মিলিয়ে করোনা পরবর্তী যুগে যে রূপে ফিরছে ক্রিকেট, সেটিতে ক্রিকেটীয় রোমাঞ্চ কতটা অবশিষ্ট থাকছে? মানে আমার কথা চিন্তা করবো যত কাছাকাছি যাবো, আমার মনে হয় নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে, মানে সেফটি পারপাসে। আর যেটাই আসবে সেটাকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। যদি বলি হ্যাঁ ড্রেসিং রুমে সেরকম ব্যবস্থা থাকতে হবে যেন সবার মধ্যে দূরত্ব থাকে, এই ধরনের ফ্যাসিলিটি হয়তো সব জায়গায় করা সম্ভব হবে। এগুলো হয়তো আইসোলেটেড এরিয়াতে করা সম্ভব হবে। করোনা পরবর্তী সময়ে কেমন হবে ক্রিকেট অনেকটা স্পষ্ট হবে 8 জুলাই সাউদাম্পটন টেস্টে। মাঠে হয়তো লড়বেন ওরা 22 জন। এর বাইরে সম্মিলিতভাবে সবার লড়াই এক প্রতিপক্ষ, কোভিড-19-এর বিরুদ্ধে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।